দেখো, আগের দিন মানে আগের ক্লাসে আমরা স্পেশাল এডুকেশন, তারপরে ইন্টিগ্রেটেড এডুকেশন এবং কিছুটা পরিমাণ ইনক্লুসিভ এডুকেশনের ধারণা পেয়েছিলাম। স্পেশাল এডুকেশনটা সম্পূর্ণ শেষ করেছিলাম, ইন্টিগ্রেটেড এডুকেশনটাও প্রায় সম্পূর্ণই শেষ করে ফেলেছি। আজকে আমরা ইনক্লুসিভ এডুকেশনটাকে ইন ডিটেলসে জানবো। যারা আগের ক্লাসে জয়েন করতে পারোনি তাদের জন্য জাস্ট কিছুটা কথা বলে আমি পুরোটা পড়িয়ে নেব, তারপরে তোমরা আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো প্রথমেই একটা বলবো, যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু, হতে পারে শারীরিক দিক থেকে, হতে পারে মানসিক দিক দিয়ে, হতে পারে প্রাক্ষবিক, সামাজিক, এই যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে যারা চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে আগে শিক্ষার বাইরে রাখা হতো। তাদেরকে আগে শিক্ষার বাইরে রাখা হতো। একদম যদি আমরা সেই প্রাচীন কালের যে গুরুকুলের ব্যবস্থা দেখি, সেখানে গুরুর কাছে অস্ত্র চালানো, গুরুর কাছে যে বিভিন্ন রকমের যে প্রশিক্ষণ বিদ্যা নেওয়া, তাতে কিন্তু সবার অধিকার ছিল না। পাশাপাশি যদি কোনো রাজবংশীয় শিশু হলেও যদি সে প্রতিবন্ধী শিশু হতো, যদিও প্রতিবন্ধী টার্মটা আর ইউজ করা উচিত নয়, যদি সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হতো তাহলে সেও কিন্তু সেই প্রশিক্ষণের সুযোগ পেত না। তাহলে আমরা এটুকু জানতে পারছি, যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু তাদের জন্য একটা সময় কিন্তু শিক্ষা ব্যবস্থা খোলা ছিল না, তাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা খোলা ছিল না। তার কিছু পরবর্তীকালে আমরা দেখতে পাই তাদেরকে আলাদাভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করা হয়, মানে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে তাদেরকে আলাদা রকম ভাবে শিক্ষা নেওয়া হয়, যেটাকে আমরা বিশেষ এডুকেশন বলেছিলাম, যেটাকে স্পেশাল এডুকেশন বলতে পারি। অর্থাৎ যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু, তাদের ওই বিশেষ চাহিদাকে মাথায় রেখে অন্য স্কুলে গিয়ে বিভিন্ন রকম ভাবে তাদেরকে পড়ানোর চেষ্টা করা হতো। পড়ানো মানে এক কথায় তাদেরকে কিছু লাইফ স্কিল শেখানো হতো, যাতে তারা পড়ে খেয়ে বেঁচে থাকতে পারে। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ইন্টিগ্রেটেড এডুকেশন আসে। ইন্টিগ্রেটেড এডুকেশন আসে কিভাবে? যে ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোকে সাধারণ স্কুলে এনে রেখে দেওয়া হয়, প্লাস তাদের জন্য কয়েকটা ক্লাস দিয়ে দেওয়া হয় যাতে তাদের সমস্যাগুলোকে চিহ্নিতকরণ করতে পারে। এখানে ইন্টিগ্রেটেড এডুকেশনের স্টুডেন্টকে সাধারণ বিদ্যালয়ের সঙ্গে মানিয়ে নিতে হতো। কিন্তু ইনক্লুসিভ এডুকেশন কি? জাতি, ধর্ম, বর্ণ, দৈহিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, প্রাক্ষবিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, এই সমস্ত ধরনের শিশুকে তাদের মতভাবে স্কুল মডিফাই হয়ে যাবে, তাদের মতভাবে পরিকাঠামো পরিবর্তন হয়ে যাবে। ইন্টিগ্রেটেড এডুকেশনে আমরা দেখেছি শিক্ষার্থীকে স্কুলের সঙ্গে মানিয়ে নিতে হতো, তারা খালি কয়েকটা ক্লাস পেত, সেখানে তাদের কিছু অসুবিধা বা তাদের কিছু বুঝতে গিয়ে কোনো জায়গায় প্রবলেম ফেস করছে, সেই বিষয়গুলো কিন্তু ছিল। কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, এই যে তাদের বিশেষ বিশেষ চাহিদার মাত্রাকে পর্যবেক্ষণ করে সেই মাত্রা অনুযায়ী কিন্তু স্কুলের কাঠামোর পরিবর্তন করা এবং সমস্ত ধরনের ছাত্রছাত্রীকে একটি ছত্রছায়ায় এনে যে শিক্ষা ব্যবস্থা দেয়া হয় তাকে আমরা বলবো কি? ইনক্লুসিভ এডুকেশন। তাকে আমরা বলবো কি? ইনক্লুসিভ এডুকেশন। দেখো, আমরা ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন রকমের যে সংজ্ঞাগুলো পড়েও ছিলাম আগের ক্লাসে, তাও আরেকবার দেখে নেব যে ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা
যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তাদের আর্থসামাজিক অবস্থা, শারীরিক মানসিক সক্ষমতা, এই সমস্ত শিশুদেরকে একই ছাদের তলায় আনা হচ্ছে, সমান সুযোগ সুবিধা নিয়ে শিক্ষা গ্রহণের কথা বলা হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। ইউনেস্কো কি বলেছিল? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীর বৈচিত্র্যময় চাহিদাকে চিহ্নিতকরণ করে, যেটা আমি একটু আগে বলছিলাম, তাদের যে বিশেষ বিশেষ চাহিদা তার মাত্রাটাকে আমাদেরকে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে নমনীয় করার চেষ্টা করতে হবে। ইউনেস্কো এটা বলেছে। এনসিএফ কাছাকাছি একই রকম বলেছে, যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশু তাদেরকে শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি করে দিলাম এমনটা নয়, প্রত্যেকটা শিশুর যে বিশেষ বিশেষ চাহিদা বা সক্ষমতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমকে পরিবর্তন করা। এছাড়াও স্টিফেন এবং ব্ল্যাকহার্ট তারাও তাদের মতো সংজ্ঞা দিয়েছে, আমরা এর আগের ক্লাসে দেখে নিয়েছি। আজকে আমরা কয়েকটা নতুন সংজ্ঞাতে আসছি। গ্রায়েন গ্রেকো বলে একজন মনোবিদ রয়েছেন, 1997 সালে একটি সংজ্ঞা দিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের একটা সমন্বয়, যা কি কোনো শিক্ষার্থীর বিশেষ চাহিদা সম্পন্ন বা ব্যতিক্রমী তকমা থাকুক বা না থাকুক সকলের জন্য অধিক কার্যকরী এবং অর্থবহ শিক্ষা প্রদান করতে চায়। এক কথায়, তুমি প্রতিবন্ধী হও বা না হও, তুমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হও বা না হও, এটা না দেখে মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের সমন্বয়ে সমস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আডবাণী এবং চাড্ডা কি বলছে 2003 সালে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হচ্ছে কি সকলের জন্য সমান সুযোগ এবং পূর্ণ অংশগ্রহণে নিশ্চিত করার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা, মানে যাতে 100% এনরোলমেন্ট হয়। এনরোলমেন্ট মিনস স্কুল এনরোলমেন্ট যাতে 100% হয়, তার একটি অনুকূল পরিবেশ তৈরি করা। পাশাপাশি কি, যার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যে মূলধারার শিক্ষার আওতায় আনা যায়, মানে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে যাতে আমরা শিক্ষার আঙিনায় আনতে পারি, অর্থাৎ প্রতিবন্ধী হোক বা অপ্রতিবন্ধী হোক সমস্ত শিশুই একসাথে শিক্ষা গ্রহণ করবে, এটাই আডবাণী এবং চাড্ডা বলেছে। একই রকম সংজ্ঞা কিন্তু স্টেনব্যাক এবং মানিভানান বলে একজন বা দুজন যারা এই মনোবিদ বা সাইকোলজিস্ট রয়েছে তারা কিন্তু একই রকম সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। খুব ইম্পর্টেন্ট, আগের দিনও বলেছিলাম সালমানকা যে সম্মেলন বা সালামানকা সম্মেলন, এই সম্মেলনটার কথা কিন্তু মাথায় রাখবো। 1914 সালে হয়েছিল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে শিক্ষা দেওয়া হবে কিভাবে, তারা কেমন, ইনক্লুসিভ এডুকেশন কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলেছিল। ওখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলা হয়েছে, যে এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সাধারণ শিক্ষা কেন্দ্রগুলিতেই শিশুদের শারীরিক হোক, বৃত্তি হোক, সামাজিক হোক, প্রাক্ষবিক হোক, ভাষাগত হোক বা যত সমস্ত যে বিষয়গুলো রয়েছে, সেটা প্রতিভান শিশু হোক বা প্রতিবন্ধী শিশু হোক, পথ শিশু হোক বা কোনো চায়ের দোকানে কাজ করা কর্মরত শিশুই হোক না কেন, তাদেরকে বিনা শর্তে এদেরকে স্কুলে এনরোলমেন্ট করা হবে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হবে। আমাদের যে রাইট টু পারসনস ডিসেবিলিটি অ্যাক্ট, সেও একই রকম সংজ্ঞায় দিয়েছে। আমরা কিন্তু পরবর্তী আগে কিছু নতুন সংজ্ঞা দেখব। বুথ বলে একজন লোক রয়েছেন বা মনোবিদ, 1996 সালে একটি সংজ্ঞা দেন, খুব সুন্দর সংজ্ঞাটি দেখো। অন্তর্ভুক্তি হলো এমন একটি প্রক্রিয়া যা শিক্ষায় অংশগ্রহণের হার বাড়ায় এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রবণতাকে কমাচ্ছে। মানে নতুন একটা সংজ্ঞা আমরা আজকে আবার পেলাম, যারা শিক্ষা থেকে যাতে না তারা বঞ্চিত হয় সেই দিকে একটু লক্ষ্য রাখা হয়, প্লাস অংশগ্রহণের কিন্তু হারটাকে বাড়ানো হয়। তারপরে কি,
লিপস্কাই এবং গার্টনার, ইনিও 1996 সালে সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো না কোনোভাবে অক্ষম যে শিক্ষার্থী তাদের উপযুক্ত উদ্দীপনা এবং সহায়ক পরিষেবা প্রদান করে, মানে তারা যাতে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিকে নজর রাখা হয়, সেই রকম একটা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি কি তাদের বাড়ির কাছের যে বিদ্যালয়ে তাদের বয়স অনুযায়ী শ্রেণীতে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আগে কিন্তু প্রতিবন্ধী শিশুরা অনেক বেশি বয়সে কিন্তু ভর্তি হতো। তুমি হয়তো 6 বছর বয়সে 1-এ ভর্তি হয়ে যাচ্ছিলে, কিন্তু প্রতিবন্ধী শিশুরা 6 বছর বয়সে 1-এ ভর্তি হতে পারতো না। তো সেই জায়গাটা কিন্তু লিপস্কাই এবং গার্টনার তুলে ধরেছে। নরওয়েজ কি বলছে, যে শিশুদের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু অন্যান্য দিক থেকে তারা স্বাভাবিক শিশুদের মতোই, তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া এবং তাদের যে ব্যক্তিগত চাহিদা সেই অনুযায়ী শিক্ষার সুযোগ দেওয়াই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে তার মধ্যে কোনো একটা প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে কোনো একটা প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু সে অন্যান্য শিশুদের মতোই স্বাভাবিক। আমাদের একজন বন্ধু ছিল, সে লোকোমোটিভ এর মধ্যে পড়ছে, মানে দৈহিক যে সঞ্চালন তার মধ্যে ত্রুটি রয়েছে, তো তা কিন্তু আমাদের একই রকম বিএড কলেজে সে পড়েছে। তাহলে কি তার বিশেষ সেই রকম কোনো প্রয়োজনীয়তা পড়েনি, আমাদের মতো একই সিলেবাস একই কারিকুলামেই কিন্তু সে পড়াশুনো করেছে। তাহলে ওই শিশুগুলোকে আগে বাদ দিয়ে রাখা হতো। আর অনিতা কি বলছে, যখন কোনো অক্ষম শিক্ষার্থীকে নিঃস্বার্থভাবে প্রথাগত বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এবং গোষ্ঠীতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, এক কথায় তার যে সামাজিক দিকটা, সেই সামাজিক দিকটার কথাও কিন্তু ভাবা হয়। শুধুমাত্র তাকে পড়াশুনো করালে হবে না, সে সমাজে মিশতে পারছে কিনা, সে সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছে কিনা, সেই বিষয়টাকেও কিন্তু দেখা হয় এই শিক্ষা ব্যবস্থায়। আশা রাখছি আমরা বিষয়টাকে একটু ক্লিয়ার করতে পেরেছি। দেখো দুটো বিষয় আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, বাম দিকে রয়েছে ইনক্লুসিভ আর ডান দিকে রয়েছে স্পেশাল। দেখো স্পেশাল চাইল্ডের কিন্তু তাদেরকে জাস্ট বেঁচে থাকার জন্য যেগুলোর প্রয়োজন সেগুলোকে জানানো হতো এবং আলাদাভাবে শেখানো হতো। ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছ, একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তাকে বিভিন্ন যে আমাদের বিষয়গুলো রয়েছে সেগুলো সঙ্গে খালি অবগত করা হচ্ছে, সেগুলো সম্পর্কে খালি অবগত করা হচ্ছে, বিশেষ শিক্ষাদানের কথা হচ্ছে না। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে দেখতে পাচ্ছি আমরা, দেখো প্রত্যেকটি শিশু তাদের পুস্তক বলো ল্যাপটপ বলো সমস্ত কিছু ভাবেই কিন্তু পড়ছে, মানে আমাদের সামাজিক জীবন যাতে সুন্দর হয়, আমরা যাতে শিক্ষিত হয়ে নিজের জীবনকে অনেক সচ্ছল করতে পারি, সেইটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে দেখা হয়। তার মানে কি স্যার এটা একদমই একটা শিশু সে কোনো কিছু দেখতে পায় না, তাকে কি এই শ্রেণীকক্ষে ভর্তি করার প্রয়োজন? না, তাকে কিন্তু ভর্তি না করে তাকে বিশেষ চাহিদা সম্পন্ন জায়গাতে ভর্তি করাটা অনেক ভালো হবে। তার মানে এই নয় কি সে সাধারণ বিশ্ববিদ্যালয় সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করার অধিকার নেই, অবশ্যই আছে, যদি সে এই প্রক্রিয়াকে মানিয়ে নিতে পারে। কারণ আমাদের যে স্কুলগুলো সেখানে তো আর ব্রেল মেথডে, যেখানে কি বলবো যারা কি বলে এটাকে দৃষ্টি প্রতিবন্ধী, মানে কানা তো বলা উচিত নয়, মানে চোখে দেখতে পায় না বা দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে শেখানো হবে সেই ব্রেইল মেথডে। ব্রেলের গল্প যখন বলবো, যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো পড়াবো, তখন ব্রেলের যে গল্পটা লুইস ব্রেল বলে একজন লোক সেটা আবিষ্কার, কি ব্যাপারটা বৃত্তান্ত পরে বলবো তখন। তো এখন আমার কথা হচ্ছে এই যে শিশুটাকে আগে যদি আমরা কিছুটা হলেও ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে স্পেশাল এডুকেশন তার ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো একটা শিশুর যে আয়ের যে পাওয়ার সেটা অনেকটা কম, মানে সে কিছুটা ঝাপসা দেখে, তা তাকে আমাদের এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে যুক্ত করে স্বাভাবিক শিক্ষা দেওয়া যেতে পারে, এই বিষয়গুলোর কথা আমরা বলতে পারি। কিন্তু সমস্ত শিশুকেই এই ইনক্লুসিভ এডুকেশন কিন্তু গ্রহণ করবে, কাউকে বাদ দেবে না। দেখবে আমাদের সঙ্গে অনেক বাচ্চা পড়ে যারা এরকম হুইল চেয়ার বলো বা
টোটালি পুরোপুরি ভাবে তারা দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু তারাও কিন্তু আমাদের সঙ্গে পড়েছে। আমি আগের ক্লাসেও আমাদের বিভিন্ন দাদার কথা বলেছি, আমার ক্লাসেই একজন ছিল তার কথাও বলেছি। এই যে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো তাদেরকে দিয়ে তাদেরকে একই শ্রেণীকক্ষে রেখে পড়ানোর ব্যবস্থা করছে কে? এই ইনক্লুসিভ এডুকেশন। মূল ধারণাটা দেখো, একদমই সহজ ভাষায় বলতে পারি, প্রতিটি শিশুরই শেখার অধিকার রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকেই শিশুর বৈচিত্র্য যে ময়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেকে পরিবর্তন করবে কে? শিক্ষা ব্যবস্থাকেই পরিবর্তন করতে হবে, শিশুকে কিন্তু নয়। ইনক্লুসিভ এডুকেশন এটাই বলছে যে শিশু সে পরিবর্তন হবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হয়ে তার কাছে আসবে। দেখো চারটা ছবি তোমাদের চোখের সামনে আছে, একটা এক্সক্লুশন, একটা সেগ্রিগেশন, একটা ইন্টিগ্রেশন, একটা ইনক্লুশন। এক্সক্লুশন মানে যারা শিক্ষা ব্যবস্থার বাইরে থাকতো, সেটা প্রতিবন্ধী হোক বা আরো অন্যান্য যে কাস্ট বা জাতি হোক, তারা শিক্ষা ব্যবস্থার বাইরে থাকতো, এটাকে বলা হয় এক্সক্লুশন। সেগ্রিগেশন কি? পরে তাদেরকে আলাদা করে শিক্ষা দেয়া হয়, যেটাকে আমরা স্পেশাল এডুকেশনের কথা বলছি, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আলাদা করে দেওয়া হলো। তারপরে আসছি ইন্টিগ্রেশন, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একই স্কুলে আনা হলো কিন্তু বিশেষ পরিকাঠামোগত কোনো পরিবর্তন করা হলো না, এক্ষেত্রে শিশুকেই মানিয়ে নিতে হচ্ছিল। কিন্তু ইনক্লুশনে আমরা দেখতে পাচ্ছি কি, মানে ইনক্লুসিভ এডুকেশনে আমরা দেখতে পাচ্ছি শিশু এখানে নিজে কোনো কিছু মানাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, সিলেবাস, কারিকুলাম, কো কারিকুলাম সবই শিশুর মতো ভাবে উপস্থাপন করা হচ্ছে, তাদের চাহিদা অনুযায়ী, তাদের চাহিদার মাত্রা অনুযায়ী সেইভাবেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে রচনা করা হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাবো কি, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো পাবো। এই শিক্ষা ব্যবস্থার একদম প্রধান বৈশিষ্ট্য জিরো রিজেকশন, কাউকে এই শিক্ষা ব্যবস্থা বাদ দিবে না, সেটা জাতি হিসাবে পিছিয়ে পড়া হোক, সেটা ধর্মীয় ভাবে পিছিয়ে পড়া হোক, সেটা অক্ষমতা অনুযায়ী পিছিয়ে পড়া হোক, কোনো শিশুকেই এ কিন্তু শিক্ষার আয়না থেকে বঞ্চিত করবে না। অর্থাৎ কোনো শিশুকেই তোমাকে এখানে পড়ানো হবে না এই কথাটা কিন্তু বলবে না। তারপরে আসছে কি, সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি, মানে এই শিক্ষা ব্যবস্থায় সকল শিশুদেরকে সমান অধিকার দেয়া হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মূলধারায় একীভূত করা হয় বা মেন স্ট্রিম এডুকেশনে কিন্তু সংযুক্ত করা হয়। দুটো কথা একটু বলে নেই, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে সবাইকে একভাবে দেখা, মানে তুমি একদম গরিব, আরেকজন মধ্যবিত্ত, আরেকজন বড়লোক, আমি কিছু জিনিস দান করব, একদম গরিবকেও যা দান করব, মধ্যবিত্তকেও তা দান করব, একই রকম যে ধনী তাকেও সেম পরিমাণ দান করব, দিস কল্ড ইকুয়ালিটি। আর ইকুইটি কি? যার যতটা প্রয়োজন, মানে ধনীর টাকাটা আমি যদি একদম দরিদ্রকে দিয়ে দিই তাহলে সেও একটু উঠে গেল, আর মধ্যবিত্তকে এক অংশ দান করলাম সেও উঠে গেল, যে ধনী তার সেরকম প্রয়োজনীয়তা ছিল না, এটাকে বলবো আমরা ইকুইটি। ইকুয়ালিটি সবাই সমান, ইকুইটি যে যে মাত্রায় রয়েছে সেই মাত্রা অনুযায়ী তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, তাকে সমান বা সাধারণ গতিতে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে ইকুইটি। আসবো, এগুলো আছে পরবর্তীকালে। তারপরে কি, বিশেষ চাহিদা ভিত্তিক সহায়তা, খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে শিশুর যে যে অক্ষমতা রয়েছে সেই অক্ষমতা অনুযায়ী উপযুক্ত পরিকাঠামো, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, উপযুক্ত সহায়ক উপকরণ কিন্তু ব্যবস্থা করে, যেগুলো সহায়ক উপকরণ লাগে। ধরো তোমার কলেজে যদি কোনো একটা শিশু বা হয়তো 2-4 জন শিশু ভর্তি হয়েছে যারা কিছুটা শ্রবণ প্রতিবন্ধী,
হয় তুমি স্কুলে মাইক্রোফোনের ব্যবস্থা করো, মানে মাইক দিয়ে যে শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করা হতে পারে, অথবা তুমি তাদেরকে এই ব্যবস্থাটা করো যে সে কিন্তু কোনো না কোনো ভাবে ওই হিয়ারিং এড গুলো পাওয়া যায় না কানে দিয়ে, যাতে সে শুনতে পায় সমস্ত কথাটা। তাহলে এইভাবে কিন্তু তাদেরকে সহায়তা করতে হবে। আর কি, শিক্ষা ব্যবস্থার রূপান্তর। এই যে বলছে শিশুর ত্রুটিকে বা সীমাবদ্ধতাকে বড় করে দেখা হয় না, শিক্ষা ব্যবস্থাকেই সংস্কার করা হয় যাতে সেই শিক্ষা ব্যবস্থা সব ধরনের শিশুর কাছে উপযোগী হয়ে ওঠে। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটাই পরিবর্তিত হয়ে শিশুর কাছে ধরা দিবে। আর কি, সামাজিকীকরণ ও স্বীকৃতি, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদেরকে সামাজিক যে স্রোত তাতে ফিরিয়ে আনা হয়, তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়, পাশাপাশি সমাজ যাতে তারা একটা সম্মান লাভ করতে পারে। দেখবে আমি যে গল্পটা বলেছিলাম সাহেবদার বিষয়টা, তখন যে কটা মানুষ তাকে প্রত্যেকেই ভালোবাসতাম আমরা, কিন্তু যে কটা মানুষ হয়তো একটু অবজ্ঞার চোখে দেখতো, এখন সে কিন্তু একটা প্রাইমারি স্কুলের মাস্টার মশাই, এখন তাকে কিন্তু সেই অবজ্ঞার নজরে আর কেউ দেখে না ততটা। তার কারণ তার যে সামাজিক স্বীকৃতি, সামাজিক সম্মান, এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে। আর কি, পৃথকীকরণের বিরোধী, যেটা স্পেশাল এডুকেশনে করা হয়েছিল। যখনই আমি একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আলাদাভাবে শিখাবো, সে নিজে একটা হীনমন্যতায় ভুগবে। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে কাউকে সেগ্রিগেশন করা হয় না, বলা হয় সবাইকে একসঙ্গে ধরে রাখা হবে, অর্থাৎ কি মেন স্ট্রিমিং করতে হবে, প্রত্যেকটি শিশুকে একই জায়গাতে শিক্ষাদানের চেষ্টা করতে হবে। প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার ক্ষমতা, সক্ষমতা, অক্ষমতা, চাহিদা সমস্তগুলোকে অনুযায়ী বা সেগুলোকে পর্যবেক্ষণ করে সাধারণ বিদ্যালয়ে তার জন্য কি কি সুযোগ সুবিধা দিলে সে সহজেই শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, সেই দিকটার কথা কিন্তু লক্ষ্য করা হয় এই শিক্ষা ব্যবস্থায়। আর কি, বঞ্চিতদের অন্তর্ভুক্তি, যারা সমাজে বঞ্চিত হয়ে গিয়েছিল, সেটা দৈহিকভাবে প্রতিবন্ধী হোক, অথবা মানসিক প্রতিবন্ধী হোক, অথবা জাতি ধর্মের ভিত্তিতেও যেগুলো বাইরে চলে গিয়েছিল শিক্ষা ব্যবস্থার, তাদেরকে এই শিক্ষা ব্যবস্থায় এনে তাদের সার্বিক উন্নতির চেষ্টা করা হয়। আর কি, নমনীয়তা এবং সমতা, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা অনেক বেশি ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল মানে প্রয়োজনীয়তা অনুযায়ী তার কারিকুলাম, মেথড অফ টিচিং, সিলেবাস, এভরিথিং আর চেঞ্জেবল, প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন হতে পারবে। সেই রকম শিক্ষা ব্যবস্থাকেই বলি আমরা ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেম। তো এই শিক্ষা ব্যবস্থায় ফ্লেক্সিবিলিটি কিন্তু থাকে। বৈষম্যহীন সমাজ গঠন, অর্থাৎ কাউকে ছোট বড় করে দেখব না, কাউকেই পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গির নজরে দেখব না, সেই পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই করে সবাইকে একভাবে এই শিক্ষা ব্যবস্থায় আমরা চেষ্টা করব। আর কি, শিক্ষার মানোন্নয়ন ঘটাবো আমরা। এই শিক্ষার আমরা কি করব, যোগ্যতা অনুযায়ী তাদের উন্নয়ন ঘটাবো, তাদের যোগ্যতার উন্নয়ন ঘটাবো, পাশাপাশি সম্পূর্ণ শিক্ষা প্রক্রিয়াতে তাদের মূল্যায়নটা যাতে সঠিক হয় সেই দিকেও লক্ষ্য রাখবো। পাশাপাশি যারা বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে অন্যান্য যে বিকল্পগুলো রয়েছে সেই বিকল্পগুলোর কথাও কিন্তু আমরা বলবো। দেখো এখানে কয়েকটা কি ফিচার্স দিয়েছি, একটা হচ্ছে অ্যাডভোকেট মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, মানে যেগুলো একসঙ্গে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুগুলো তাকে মুখোমুখি করা। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলা, কারিকুলা মানে কারিকুলামকে বোঝাচ্ছে, অর্থাৎ কারিকুলামটা হবে কিন্তু ফ্লেক্সিবল এবং বিভিন্ন রকমের। ফলোইং দ্য কনসেপ্ট অফ লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট, মানে এখানে কিন্তু বেশি বাধাদার থাকবে না, সবার জন্য উন্মুক্ত পরিবেশ, এই পরিবেশটা সবার জন্য উন্মুক্ত হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সবার জন্য তার দরজা খুলে রেখেছে। আর কি, কোলাবোরেশন, অর্থাৎ এখানে শিশু, শিক্ষার্থী,
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক, যাদেরকে স্পেশাল এডুকেটর বলি, থেরাপিস্ট, যেগুলো ফিজিওথেরাপিস্ট রয়েছেন, আরো অন্যান্য যারা মনোবিদ রয়েছেন, সাইকোলজিস্ট রয়েছেন, সবাই মিলে একটা কোলাবোরেটিভ ওয়েতে, যাতে একটি শিশুর যাবতীয় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করে তাদেরকে এই আধুনিক সমাজে প্রতিষ্ঠার একটা কিন্তু প্রাণপণ চেষ্টা করে এই ইনক্লুসিভ এডুকেশন। এরপরে আমরা দেখব এই ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য কি, কেন ইনক্লুসিভ এডুকেশন আনা হলো। আমরা প্রথমেই একটা বিষয় জেনে গেছি যে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে সমাজে আনতে হবে, সমাজের যে মূল ধারায় আনতে হবে। এতে কি কি উদ্দেশ্য? উপযুক্ত পরিবেশ এবং যত্ন, অর্থাৎ যে শিশুগুলো পড়বে এখানে তাদের দিকের জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তারা যাতে নির্দ্বিধায় কোন রকম, আমি সে বুলিং কথা বলেছিলাম মনে আছে, বুলিং মানে ওই বিভিন্ন বন্ধুরাই অট্টহাস্য হাসি হাসে অনেক শিশুদেরকে দেখে, উপহাস করে এক কথায়, এই ছেলেটা বাটুল, এই ছেলেটা কানা, এই ছেলেটা এইরকম, যেগুলো করা উচিতই নয়। এই যে তাদের জন্য এমন একটা পরিবেশ রচনা করতে হবে যাতে তারা পড়ার সময় কোন রকম বাধা বা প্রতিবন্ধকতার শিকার না হয়, সেই দিকে কিন্তু লক্ষ্য বা যত্ন রাখতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় শিশুর চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, সবাইকে একই রকম শিক্ষা দেওয়ার কথা ভাবা হয় না। সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধি, এই শিক্ষা ব্যবস্থার প্রধান একটা উদ্দেশ্য কি, সমস্ত যে মাতা পিতা, বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠক সহপাঠী, স্পেশাল এডুকেটর, থেরাপিস্ট, সাইকোলজিস্ট, সবার মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং যে সমস্ত শিশুরা পিছিয়ে পড়ে রয়েছে তাদের প্রতি একটা কিন্তু ভালো সহানুভূতিপূর্ণ মনোভাব তৈরি করা। শিখন পদ্ধতির উন্নয়ন ঘটানো, অর্থাৎ এই শিশুগুলোর জন্য যদি আমি একই রকম শিক্ষা ব্যবস্থা রাখি, মানে ধরো আমি বোর্ডে খালি ছবি এঁকে এঁকে দিলাম আর সেগুলোকে খুব ভালো করে বোঝালাম না, তাহলে যে শিশুটা দৃষ্টি প্রতিবন্ধী সে কিভাবে বুঝতে পারবে? আমি শুধুই লেকচার মেথডে পড়িয়ে গেলাম, যে মানুষটা শ্রবণ প্রতিবন্ধী সে কিভাবে বুঝতে পারবে? তাহলে এই সমস্যাগুলোর দূর করে শিক্ষাদান করার চেষ্টা করতে হবে। কি আর কি, সামাজিক দূরত্বকে হ্রাস করতে হবে, অর্থাৎ বিভিন্ন শিশুদের মধ্যে যে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ একটি শিশু থেকে অপর শিশুর যে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে, অর্থাৎ তারা হীনমন্যতা, হতাশা, এই যে এগুলোতে ভুগছিল, সেখান থেকে তাদেরকে সরিয়ে এনে যাতে তারা সমাজে সমানভাবে প্রতিষ্ঠা হয় সেই দিকেও লক্ষ্য রাখা এবং এবং মানসিক বিকাশের চেষ্টা করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে যে মনের মধ্যে হতাশা রয়েছে, হীনমন্যতা, সেগুলোকে দূর করতে হবে এবং যাতে তারা সমাজের বাকিদের সঙ্গে মিশতে পারে সেই দিকে চেষ্টা করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ কি, তাদেরকে আত্মনির্ভর বা স্বাবলম্বীকরণ করা, তাদের যেটা আমি একটু আগেই বলছিলাম যে বিশেষ শিক্ষা যেটা করা হয়েছিল কিন্তু সেই স্বাবলম্বী শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার মতো, সমাজে প্রতিষ্ঠা হওয়ার মতো ছিল না। তাহলে এখানে শিশুকে সমাজে প্রতিষ্ঠা করে যে আত্মনির্ভর হওয়ার কিন্তু সুযোগটা করে দেয়, এগুলোই হচ্ছে এর প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ছে। এরপরে আসবো কি আমরা, অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা তার কি কি প্রকারভেদ রয়েছে, কত রকমের রয়েছে। যদিও 5 রকমের রয়েছে কিন্তু এই দুটোই প্রধান, একটা যে পার্সিয়াল অন্তর্ভুক্তিকরণ আর একটা যে ফুললি ইনক্লুশন বা সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। এছাড়াও সামাজিক অন্তর্ভুক্তিকরণ ছিল, আর কিছু ছিল আর্লি এজে বা আর্লি চাইল্ডহুডে অন্তর্ভুক্তিকরণ, আর কিছু ছিল যে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ, এইরকম কিছু ছিল, কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। মেনলি যে দুটো বিষয়, আংশিক অন্তর্ভুক্তিকরণ মানে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একদিকে যেমন সাধারণ বিশ্ববিদ্যালয় বা সাধারণ বিদ্যালয় বা সাধারণ স্কুলে পড়ানো হতো, তার পাশাপাশি কিছু রিসার্চ কক্ষ যেখানে বিশেষ বিশেষ উপকরণ রয়েছে, সেখানে স্পেশাল এডুকেটরদের সহায়তায় কিন্তু তাদেরকে শেখানোর ব্যবস্থা করা হতো। আর যেটা সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ, যেটা আমাদের এখানে হয়ে থাকে, আমাদের স্কুলগুলোতে
বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদাভাবে কোনো শিখার ব্যাপারটা থাকে না, খালি আমাদের ক্লাসরুমের কিছু পরিবর্তন করানো হয়। মানে তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা থাকতে পারে, ঠিক আছে, তাদের জন্য মাইকের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু তাদের জন্য নতুন করে কারিকুলাম তৈরি করে তাদেরকে যে প্রতিবন্ধকতা রয়েছে সেই জন্য সেই রকম কোনো বিশাল মানে যে বিশেষ এডুকেটর রয়েছে বা স্পেশাল এডুকেটর রয়েছে তাদের দ্বারা কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয় না। কোথায়? সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। মানে এক কথায় আমাদের যে বন্ধু বান্ধব যে বাচ্চারা আমাদের সঙ্গে আমাদের সিলেবাসে একই রকম পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণের অন্তর্গত। আবার কিছু শিশু যারা কিন্তু রিসোর্স কক্ষ, স্পেশাল এডুকেটর এদের দ্বারা শিখছে, যেটাকে আমি ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলেছিলাম, সেই ইন্টিগ্রেটেড এডুকেশনের সঙ্গেই সম্পর্কযুক্ত পার্সিয়াল ইনক্লুশনটা কিছুটা, যে তাদেরকে এক তো সাধারণ বিদ্যালয়ে পড়ানো হচ্ছে ঠিক আছে, পাশাপাশি কিন্তু তাদের যে বিশেষ বিশেষ চাহিদা রয়েছে সেগুলোকে ফুলফিল করার জন্য একজন স্পেশাল এডুকেটরের তত্ত্বাবধানে তাদেরকে অন্য একটি শ্রেণীকক্ষে তাদের যে বিশেষ বিশেষ চাহিদাগুলো ছিল সেগুলোর পূরণ করার চেষ্টা করা হয়। এই দুটোই কিন্তু প্রধান ভাগ। এছাড়াও কিছু কিছু কেউ সোশ্যাল বলে, কেউ আর্লি চাইল্ডহুড ইনক্লুশন বলে, এরকম কয়েকটা বলে, বাট ততটা ইম্পর্টেন্ট নয়। এরপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কারা কারা কি কি পরিষেবা দিয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। প্রথম পরিষেবা যেটা সবচাইতে বেশি প্রয়োজনীয়, কারা দেয়? সাধারণ শিক্ষক দেয়, সাধারণ শিক্ষার্থী দেয়, আর অভিভাবকরা দিয়ে থাকে। অর্থাৎ কোনো একটি বিদ্যালয়ে সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকেরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের কাজগুলো করে থাকে, অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলে শিক্ষকেরা, তাদেরকে তাদের কি প্রয়োজনীয়তাগুলো বোঝার চেষ্টা করে, সহপাঠীরা সেগুলো বুঝে একসঙ্গে মিলে যে পরিষেবাটা দেয় তাই সেটাকেই আমরা বলবো প্রয়োজনীয় পরিষেবা, যেখানে সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা দিয়ে থাকে। এটা সহায়ক পরিষেবা। এই বাকি পরিষেবা পাওয়ার পরে কিছু স্পেশাল এডুকেটর নিয়োগ করে তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে যখন সেই শিক্ষাদানের চেষ্টা করা হয় তাকে বলা হয় সহায়ক পরিষেবা। এগুলো স্পেশাল এডুকেটেডরা দিয়ে থাকে। তাহলে প্রয়োজনীয় পরিষেবা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এনারা দিয়ে থাকেন, এরা সবাই সাধারণ। বিশেষ পরিষেবা যারা বিশেষ শিক্ষা গ্রহণ করেছে, মানে যারা স্পেশাল এডুকেটর। এই বিএডটা আমি বলেছিলাম স্পেশাল এডুকেটরদের বিএড আলাদা, কিন্তু তাদেরকে আলাদা রকম ভাবে পড়তে হয়, স্পেশাল বিএড করতে হয়, তাদেরকে বিভিন্ন রকম এনজিওর সঙ্গে যুক্ত হতে হয়, বিভিন্ন রকম যে সেমিনার রয়েছে, ওয়ার্কশপ রয়েছে সেখানে যেতে হয়, এবং বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদেরকে ট্র্যাকেল করতে হয়। তোমরা এখানে অনেকেই আছো বিএড করছো, তোমরা বিএড চলাকালীন দেখবে দুটো জিনিস শিখতে যাও। একটা থার্ড সেমিস্টারে পূর্ণ শিক্ষা দেওয়া স্কুলের একদম মেন ক্লাসে, আর সেকেন্ড সেমিস্টারে যাও অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা আমাদের স্কুল শিক্ষার অ্যাডমিনিস্ট্রেশন কি আছে, হাউ টু ক্রিয়েট ক্লাস রুটিন, ক্লাস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই বিষয়গুলো শেখা হয়। ক্লাস টাইম, টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে, টিচার কোন সময় আসবে না আসবে, এই সমস্ত বিষয়গুলো আমরা সেকেন্ড সেমিস্টারে শিখি বিএড চলাকালীন। আর থার্ড সেমিস্টারে আমরা একদম স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়াই ক্লাসরুমে গিয়ে। তো এখানেও যারা ওই স্পেশাল বিএড করে, যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে গিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়, তাদেরকে জানার চেষ্টা করা হয়। আর অন্যান্য প্রাসঙ্গিক পরিষেবা কারা দিয়ে থাকে? হাসপাতাল, বিভিন্ন পুনর্নিবাস যে কেন্দ্রগুলো রয়েছে, যেগুলো সরকারি বেসরকারি এনজিও গুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকে। যেমন কি হিয়ারিং এজ দিয়ে থাকে অনেক, দেখবে এনজিওরা বিভিন্ন জায়গাতে। আমাদের এখানে বন্ধু গোষ্ঠী ক্লাব বলে একটা ছিল, আমার বাবাও ওই ক্লাবের সদস্য ছিল, তখন ওই ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার দেওয়া হতো, হুইল চেয়ার, বুঝতে পারছো হুইল চেয়ার কোনটা, সেগুলো দেওয়া হতো, এখনো দেওয়া হয়। এবং এছাড়াও কিছু রয়েছে ব্রেল, এছাড়াও অন্যান্য বিভিন্ন যে সরঞ্জামগুলো দেওয়া হয় যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা
বিভিন্ন রকমের পরিষেবা পেয়ে থাকে। তাহলে এই 3 ধরনের পরিষেবা তারা পায়। এসেনশিয়াল সার্ভিস সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক। সাপোর্ট সার্ভিস স্পেশাল এডুকেটররা। আর পেরিফেরাল সার্ভিসটা দিয়ে থাকে হাসপাতাল, পুনর্নিবাসন কেন্দ্র, বেসরকারি বিভিন্ন এনজিওস গুলো। এরপরে আসছি আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কেন প্রয়োজনীয়তা রয়েছে। তুমিও একটা মানুষ, আমিও একটা মানুষ, আমাদের প্রত্যেকেরই আমাদের যে মৌলিক অধিকার কি আছে, বস্ত্র কি ছিল বলো, প্রথমেই ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই যে মৌলিক অধিকারগুলো তার মধ্যে শিক্ষা পড়ছে, তাহলে শিক্ষা তার মৌলিক অধিকার, সেটা তার পাওয়ার যোগ্য। তাহলে সেই যে তার মৌলিক অধিকার, জন্মগত অধিকার, সেটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়া হয়। আর কি, যে ব্যক্তিগত বৈচিত্র্য তাকে স্বীকৃতি দেওয়া। আমরা সবাই সমান নয়। কোনো বাচ্চা আছে তার বুঝতে অনেক জায়গায় প্রবলেম হতে পারে, কোনো বাচ্চা আছে দৈহিকভাবে অসুবিধার সম্মুখীন, কোনো বাচ্চা আছে তারা দৃষ্টিভাবে প্রতিবন্ধ। এই যে বৈচিত্র্যময়তা রয়েছে তাকে স্বীকার করা এবং সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা। একই রকম চাহিদা ভিত্তিক নমনীয়তা, যে শিশুদের যতটা পরিমাণ চাহিদা রয়েছে, তাদের যে বিশেষ চাহিদার যে মাত্রা, সেই মাত্রা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার মূল কাঠামোটাকে পরিবর্তন করা। বিদ্যালয়মুখী করার লক্ষ্য, একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আগে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানো হতো না, যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুরা, তাদেরকে বিদ্যালয়ে আনা হলো। আর কি, গুণাবলীর বিকাশ। অনেক শিশু আছে, যেমন আমি যার কথাটা বললাম তোমাদেরকে একটু, সেই সাহেবদা, সে কিন্তু খুব সুন্দর তাবলা বাজায়, মানে তবলা বাজায়, গান করে, এবং কি একটা সে ছোট্ট বাঁশি, আমি মনে করতে পারছি না ওই বাঁশিটার নাম, সেই বাঁশিটাও কিন্তু সে খুব ভালো বাজাতে পারে। সে একটা চৌকা জ্যামিট্রি বক্সের মতো একটা বাঁশি হয়, কি বাঁশি জানিনি, ওই বাঁশিটা কিন্তু খুব ভালো সে বাজাতেও পারে। তাহলে এত ধরনের তার কিন্তু গুণাবলীগুলো রয়েছে। এই বিশেষ শিক্ষা থেকে শুরু করে যে স্পেশাল এডুকেশন, তারপরে ইন্টিগ্রেট, তারপরে ইনক্লুসিভ, এতগুলো পরপর পরিবর্তন এসে সেই মানুষটাকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু সুযোগ দিয়েছে। নৈতিক এবং জীবনমুখী যে প্রস্তুতি, তারা যাতে কিছু নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে গড়ে ওঠে এবং ভবিষ্যতে যেমন তারা কিছু করে খেতে পারে, সেই দিকে ব্যবস্থা করা হয়। আর কি, সম্পদের সৎ ব্যবহার। আমাদের মানব সম্পদ হোক, শিক্ষাক্ষেত্রে যাবতীয় যে সম্পদের ব্যবহার যথাযথ হোক, কার্যকরী হোক, সেই দিয়ে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটি অনবদ্য পদক্ষেপ। এবারে আসবো কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মাতা পিতাদের কি ভূমিকা, শিক্ষকদের ভূমিকা কি, শিক্ষক ছাড়াও যে বিদ্যালয় রয়েছে তাদের ভূমিকা কি, এবং প্রশাসকদের ভূমিকা কি, মানে সমাজের ভূমিকা কি, সবগুলোকে আমাদেরকে জানা প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই দেব কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা। শিক্ষক কেমন ধরনের ভূমিকা পালন করে থাকে? প্রথমেই কি করেন, পাঠ্যক্রমকে পরিমার্জন করার চেষ্টা করেন, মানে কতটা প্রয়োজন ওই শিশুদের, সেই অনুযায়ী সংযোজন, বিয়োজন, বিচার বিবেচনা, তার বাস্তব ভিত্তি, এগুলো কিন্তু দেখার চেষ্টা করেন। আর কি, অভিভাবকদের সঙ্গে সংযোগ। তোমরা অনেকেই জানো, স্কুলে একটা আগে মাতা পিতা মানে গার্জেন এবং শিক্ষা মানে শিক্ষক, এদেরকে নিয়ে একটা কমিটি তৈরি হতো, যাদেরকে আমরা ম্যানেজিং কমিটি বলি। তো সেই কমিটি বিভিন্ন রকমের ভাবে শিশুদের প্রয়োজনীয়তা, তাদের কি প্রবলেম, কি তাদের উন্নতির দিকে, এরকম চেষ্টা করা হতো। অর্থাৎ আমি যদি বাবা মার সঙ্গে কথা বলি, তার শিশু কোন প্রতিবন্ধীর মাত্রায় রয়েছে, তবেই তাকে শিক্ষা আমি সঠিকভাবে দিতে পারবো। তার প্রতিবন্ধকতার মাত্রা কেমন আছে, পরিবারে তার আচার আচরণ কেমন, সেগুলো যদি না দেখি, তাহলে কিন্তু আমরা তাকে শিক্ষা দিতে পারবো না। তাহলে অবশ্যই শিক্ষককে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে। আর কি, বিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংযোগ। আমি শিক্ষক, কিন্তু বিদ্যালয় তো আমি চালাই না, বিদ্যালয় চালাই বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি রয়েছে, মানে প্রধান শিক্ষক, উনি থাকেন সভাপতি, একজন থাকেন সেক্রেটারি, যে হচ্ছে কোনো একটা এখন গ্রাজুয়েশন পাস করা কোনো বাবা হয়ে থাকে। এছাড়াও স্কুলের 4-5 জন থাকে ওই ম্যানেজিং কমিটির সদস্য,
প্লাস কিন্তু আরো 5-7 জন থাকে ওই পিতামাতা বা অভিভাবকেরা। তাহলে এই যে পুরো প্রশাসনিক যে দিকটা, এইটা পুরোটা কিন্তু চালিয়ে থাকে বাকি যারা, ওদের সঙ্গে সংযোগ স্থাপন করে শিক্ষক মানে শিক্ষকরা ওই শিক্ষার্থীদের প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো বলবে। ক্লাসে ব্ল্যাক বোর্ডের প্রয়োজন কিনা, মাইকের প্রয়োজন কিনা, এই বিষয়গুলো আর কি। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, ঠিক আছে, স্বাভাবিক যাতে শিশুরা ওই সমস্ত বাচ্চাগুলোকে দেখে না ব্যঙ্গ বিদ্রুপ করে, যেমন বুলিং না করে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে তারা বাস্তব যে পরিবেশ তার সঙ্গে মানিয়ে নিতে পারে, সেই দিয়ে কিন্তু শিক্ষক লক্ষ্য রাখবে। আর কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের কি ভূমিকা রয়েছে বা কি রোল রয়েছে? আর্থিক অনুদান সংগ্রহ, বিভিন্ন রকম স্থানীয় হোক, সরকার হোক, বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করা, কারণ ফান্ড ছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মতো এমন একটা ব্যয়বহুল শিক্ষাকে চালানো সম্ভব নয়। তাই অবশ্যই অর্থ সংগ্রহ করাটা হচ্ছে বিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আর কি, শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া তাদেরকে, অর্থাৎ যে শিক্ষকটা পড়াতে আসছে তার মধ্যে কতটা বৌদ্ধিক ক্ষমতা রয়েছে, কতটা শিশুদেরকে পড়াতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু যাচাই করে নেওয়া। সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ এই যে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্নভাবে শিক্ষক হোক, শিক্ষার্থী হোক, পিতামাতা হোক, সবার মধ্যে কিন্তু একটা সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে শিক্ষার যে প্রকৃত গুরুত্ব সেটা বোঝানোর চেষ্টা করবেন। আর কি, পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নের চেষ্টা করবে। মানে ধরো বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুরা র্যাম্পে হেঁটে আসবে, এটা কি স্কুলের ভূগোলের স্যার করবে, না এডুকেশনের স্যার করবে, না বাংলার স্যার করবে? না, এটা স্কুলের যে ম্যানেজিং কমিটি বা স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজিং কমিটি, যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু ঠিক করবে র্যাম্প থাকবে, মাইক্রোফোন থাকবে না, সেখানে কি ধরনের ব্যবস্থা থাকবে, সেগুলো কিন্তু বিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে থাকে। আর কি, বিভিন্ন রকমের যে উপকরণের ব্যবহার এবং তাদের ব্যবস্থা করা, মানে বিদ্যালয়ে বিভিন্ন রকম শিক্ষার্থীদের পড়ানোর জন্য হেয়ারিং এড, ব্রেল, আরো অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে শিক্ষা দেওয়ার জন্য, সেই উপকরণগুলোর ব্যবস্থা করবে হচ্ছে এই স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। আর কি, পাঠ্যক্রমের যে পরিমার্জন করবে, কোথাও যদি প্রতিবন্ধী শিশুরা সেই জায়গাটা পেরে উঠতে না পারে, প্রতিবন্ধী শিশুরা যদি ওই জায়গাতে গিয়ে নিজেদেরকে না মানিয়ে নিতে পারে, তার জন্যে এই স্কুল অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের পরিবর্তন করার চেষ্টা করবে। এবং নিয়মিত চেক আপ ক্যাম্প, এগুলো কিন্তু আগে ছিল, এখন কেন নাই আমি খুঁজে পাইনি। আগে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই স্কুল পরিদর্শনে আসতো, আমরা ইন্সপেকশন বলতাম, সেই ইন্সপেকশনে এসে আমরা তখন স্কুলকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। তার কিছুদিন আগে আমাদেরকে স্কুল থেকে আয়রন ট্যাবলেট দিত, ক্রিমির ট্যাবলেট দিত, বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল, হেলথ চেক আপ হতো। এখন সেই বিষয়গুলো কিন্তু আর উঠে যাচ্ছে আস্তে আস্তে। স্যার এখন হয় তো, এখন হয়, ওই যে মানে কি বলে আয়রন ট্যাবলেট, ওগুলো স্কুলে বাচ্চাদের দেয়, কিন্তু আচ্ছা, আর বাচ্চারা না দেয়। আচ্ছা, বাচ্চারা খায় না। স্বাস্থ্য ক্যাম্প হয়, আমি তো এখন আর সেরকম ভাবে দেখিনি। স্বাস্থ্য ক্যাম্প হয়? হ্যাঁ স্যার, ওই রিসেন্টলি আপনার ওই 2 মাস মতন আগে কিসের একটা ভ্যাকসিন না ইনজেকশন কিছু একটা দিয়েছিল, মানে ওই ধরুন 9-10 এর বাচ্চাদের এরকম দেয় আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, স্কুল তাহলে খুব থেকেই। ভালো, তাহলে এখনো তাহলে বিষয়গুলো আছে। কারণ আমাদের সময় মনে আছে সব দিকে আমাদের, দেয় কিনা জানি না। হ্যাঁ, আমাদের উচ্চতা মাপা, ওজন মাপা, সেখান থেকে বিএমআই ক্যালকুলেশন করা, খাদ্য রুটিন কেমন থাকতে হবে, কি কি খাবো কি কি খাবো না, এগুলো কিন্তু সবই আমাদের স্বাস্থ্য কেন্দ্রে হতো। মানে বিদ্যালয় থেকে আমাদের যে সামনে মেদিনীপুর মেডিকেল কলেজ, আনন্দপুর হসপিটাল, তাদের কাছ থেকে সমস্ত জায়গা থেকে ওই ডাক্তারগুলোকে এনে নার্স দিদিমণিদেরকে নিয়ে একটা বড় ক্যাম্প করা হতো আগে, ঠিক আছে। এরপরে আসছি কি, এই ক্যাম্পগুলো ব্যবস্থা করতে কিন্তু স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, এটা না পারবে এডুকেশনের স্যার, না পারবে বাংলার স্যার। এরপরে বাবা মার কি ভূমিকা দেখো, পেরেন্ট অ্যান্ড অ্যাডভাইসারি যে কাউন্সিল একটা ছিল, এখনো আছে। এক্ষেত্রে কি হয়, এই পিতামাতারা তাদের শিশুরা কেমন, কোন ধরনের প্রতিবন্ধকতায় রয়েছে, কি কি সমস্যা ফেস করছে, সেই বিষয়গুলোর সঠিক তথ্য প্রদান করা স্কুলকে। আমার বাচ্চা স্কুলে পড়ছে কি পড়ছে না, বাড়িতে পড়ছে কি পড়ছে না,
এই যে দুজনের মধ্যে মতামতের বিনিময়, অর্থাৎ শিক্ষক এবং পেরেন্টস এদের মধ্যে যে মতামত বিনিময়, সেইটাই কিন্তু বাবা মার সবচাইতে বড় একটি জায়গা। নিয়মিত যোগাযোগ এবং মূল্যায়ন করা, অর্থাৎ সন্তান সন্ততিরা স্কুলে ঠিকঠাক পড়ছে কিনা। এই যে কয়েকদিন আগে খুব দুঃখ লাগলো, ফেসবুকের একটা শর্ট ভিডিওতে এসেছিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাড়ি বাড়ি খুঁজতে গেছে। মা বলছে যে আমাদের ছেলে তো প্রতিদিন স্কুলে বেরিয়ে যায়, বলছে বিগত 15 দিন সে স্কুলে আসেনি। হেডমাস্টার মশাইকে বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদেরকে ধরে আনতে হচ্ছে। এই যে মা বাবা এবং স্যারদের মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, এইটা কিন্তু আমাদেরকে কমিয়ে আনতে হবে। সেই ভূমিকাটাতে হয়তো মা বাবা এবং শিক্ষক যারা রয়েছেন তারা হয়তো কোথাও না কোথাও একটু কি বলবো, তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। আর কি, বাড়িতে শিক্ষার পরিবেশ এবং উৎসাহ দান। তোমার শিশু কোন পর্যায়ে আছে, তার কি পড়তে গিয়ে অসুবিধা হয়, সেই রকম পরিবেশ তৈরি করা। তুমি বাড়িতে কাজ করেছো, তুমি এখন সিরিয়াল দেখবে, তুমি ছেলেকে পিটান দিয়ে বলছো যা তুই সেই ঘরে পড়তে বসবি যা। এইটা কিন্তু তার কখনোই পড়ার প্রতি একটা মনোভাব বা মনোযোগ তৈরি হবে না। তুমি মোবাইল ঘাঁটছো, তাকে বলছো এই তুই এবিসিডি গুলো লিখ, এই বিষয়গুলো কিন্তু নয়। অর্থাৎ যাতে ওই বিশেষভাবে চাহিদা সম্ভব, সে শিশু এমনিতেই পিছিয়ে পড়া, আমাদের সাধারণ শিশুরাই পড়তে চাইছে না, সেই শিশু এমনিতেই পিছিয়ে পড়া, তাদেরকে যদি উপযুক্ত পরিবেশ এবং উৎসাহ না দেই, কোনো মতেই কিন্তু তারা শিক্ষাতে আসবে না। এরকম প্রতিবন্ধী শিশুর মা বাবারা কিন্তু অনেকেই হাল ছেড়ে দেন, এই ভগবান দিয়ে দিয়েছে, আমরা বেকার আর পারবো না, ও যা হবে হবে। এটা কিন্তু অনেক পরিবার করে নেয় তাদের দারিদ্রতার জন্য, কিছু করার থাকে না, কারণ খরচা ব্যয় সাপেক্ষ, অত সোজা নয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পড়ানো, খরচা সাপেক্ষ। প্রতিদিন বিদ্যালয়ে দিয়ে আসতে হবে, দিয়ে আনতে যেতে হবে, সম্ভব নয়। আমি একজন কৃষক, আমার একটি ছেলে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু, আমি মাঠের কাজ ছেড়ে দিয়ে প্রতিদিন শিশুকে বিদ্যালয়ে দেওয়া সম্ভব নয়। আমি কোনো একটি ব্যাংকে কাজ করি, আমার শিশুকে প্রতিদিন বিদ্যালয়ে ছেড়ে দেওয়া আনতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকে অনেক আগেই স্কুলে যেতে হয়, বা ব্যাংকে যেতে হয়, বা আমাকে চাষের কাজে যেতে হয়, আমাকে রাজমিস্ত্রি কাজে যেতে হয়, তাহলে অনেক খরচাবহুল। আর কি, শিক্ষকের পরামর্শ জ্ঞাপন, চিকিৎসকের পরামর্শ জ্ঞাপন, মানে এক্ষেত্রে দেখা হবে চিকিৎসকের কাছ থেকে সে কোন পর্যায়ে রয়েছে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আমার বাচ্চাদের ভালোভাবে পড়াশুনোতে আসতে পারে। ওই যে বললাম বিভিন্ন রকমের সাইকোলজিস্ট, বিভিন্ন রকমের থেরাপিস্ট, তাদের সঙ্গে বারে বারে কিন্তু পরামর্শ গ্রহণ করা। এখানে সমাজের ভূমিকা কি থাকবে, সোসাইটি কি করতে পারে, সমাজ এই মানে শিশুগুলোর শিক্ষার জন্য কি করবে, প্রথমেই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি, এই যে অন্যান্য বাচ্চাদের মধ্যে এটাও তোমাদের বন্ধু, এই মনোভাবটা তৈরি করতে হবে। আমার বাচ্চাকে একটা প্রতিবন্ধী শিশুকে মিশতে দিতে হবে, আমি তাকে মিশতে দিব না, অটোমেটিক ভাবে সেই প্রতিবন্ধী শিশুটা কিন্তু হীনমন্যতায় ভুগবে। বিদ্যালয়ের সাথে সমন্বয় স্থাপন করবে সমাজ, সমাজ তাদের যে সমাজে পরিবর্তনগুলো রয়েছে, সমাজ বলতে কি সমাজের বিভিন্ন মানুষ বিদ্যালয়ের সঙ্গে কিন্তু সমন্বয় সাধন করবে, পরামর্শ দিবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। অর্থাৎ বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, ওই যে যে শিশুটা বাড়িতে পড়ে থাকতো, বিদ্যালয়ে যেতে পারতো না, তাকে আমাদের বন্ধু গোষ্ঠী ক্লাব একটা হুইল চেয়ার দিল, এখন সে বিদ্যালয়ে যেতে পারছে। এই যে তাকে তার আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করা, মনের জোরটাকে বৃদ্ধি করা, এর চেষ্টা করতে হবে সমাজ হিসাবে। আর কি, স্বাভাবিক শিশুদের সংবেদনশীল করা, এই যে বললাম তোমার বাচ্চার মধ্যে একটা মনোভাব তৈরি করতে হবে যে বাবা ওদের সঙ্গে ভালোভাবে মিশবি, ওদেরকেও বন্ধু ভাববি, এইটা কিন্তু তাদেরকে বারে বারে বোঝাতে হবে। আর কি, পিতামাতার পাশে দাঁড়াতে হবে। সমাজের আমি হত্যাকর্তা নেতা, কিন্তু কোন একটা প্রতিবন্ধী মা তা আমার কাছে যে দুঃখ করছে, কাঁদছে, আমি তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি না, তা আমি তাকে 2টো 5টে হেয়ারিং এইডস কিনে দিচ্ছি না, এটা কিন্তু নয়।
আমাদেরকে মা বাবার পাশে কিন্তু দাঁড়াতে হবে। আর বিদ্যালয় থেকে যারা পালিয়ে গেছে, মানে ওই যে প্রতিবন্ধকতার জন্য পড়তে পারেনি, বিদ্যালয় পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদেরকে আবার ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সমাজের। আর তাদের যে স্বীকৃতি এবং তাদের যে উৎসাহ, এটাকে বৃদ্ধি করতে হবে, তাকে উৎসাহ দান দিতে হবে, উৎসাহ দিতে হবে তাদেরকে, যাতে তারা বিভিন্ন রকম কাজে, এই আমরা দেখি অনেক মানুষ কিন্তু সে দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু খুব ভালো গান করছে, তাহলে বিভিন্ন, ধরো তুমি সমাজের একজন কর্ণধার, তা যখনই তোমার সমাজে কোনো অনুষ্ঠান হবে, তোমায় কিন্তু ওই দৃষ্টি প্রতিবন্ধী সেটা কিন্তু নিয়ে যেতে হবে, যে তুমি একটা কবিতা আবৃত্তি করবে, তো তুমি একটা গান গায়ে দিবে, তো তাকে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা করতে হবে, যাতে তার মধ্যে আগ্রহ এবং উৎসাহ দুটোই কিন্তু বৃদ্ধি পায়। এই অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, তার কি সুবিধা রয়েছে? একদমই সোজা, নতুন করে বলার কিছু নাই। আত্মমর্যাদা বৃদ্ধি করা এবং আত্মবিশ্বাস তৈরি করা। সাধারণ বিদ্যালয়ে, সাধারণ কলেজে, সাধারণ স্কুলে সাধারণ শিশুদের সঙ্গে বসে তার মধ্যে যে হীনমন্যতা ছিল, তার মধ্যে যে একাকিত্ব ছিল, সেটাকে দূর করে নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা এর একটি বড় সুবিধা। আর কি? উন্নত সামাজিকীকরণ। যখন সে স্পেশাল চাইল্ডদের সঙ্গে থাকতো একা, মানে বিশেষ স্কুলে থাকতো, তখন সে সাধারণ শিশুদের সে মেলামেশাই করতে পারতো না, তাহলে সে কিভাবে সামাজিক হবে, সে কিভাবে উন্নত তার সামাজিকীকরণ ঘটবে? তাই এই শিক্ষা কিন্তু সবাইকে এক ছাতার মধ্যে এনেছে বলে সামাজিকীকরণ অনেক বেশি হয়েছে। শিক্ষাগত উন্নতি, আগে কি করতো? শুধুমাত্র কিছু লাইফ স্কিল শিখতো। যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা স্পেশাল গুলো কিছু খালি লাইফ স্কিল শিখতো, তারা কিন্তু যোগ্যতার যে প্রয়োজনীয় উপাদানগুলো শিখে একটা ভালো চাকরি করা, একটা ভালো প্রতিষ্ঠা হওয়া, এটার কিন্তু সুযোগ ছিল না। সাধারণ শিক্ষার্থীর জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে? সহমর্মিতা এবং সংবেদনশীলতার বিকাশ ঘটিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যারা সাধারণ বাচ্চা, যাদের মধ্যে কোনো রকম সেরকম প্রতিবন্ধকতা নেই, তাদের মধ্যে সংবেদনশীলতা এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের